দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা এলভিস। আজকে আমাদের সাথে প্রতিদিনের মতো সব সময়ের মতো যিনি অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনি হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা জানি যে আসলে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রতিনিয়তই আমাদের এই যে ইমিগ্রেশনের নীতিমালা চেঞ্জ হচ্ছে, প্রতিদিন কিন্তু গ্রিন কার্ড বলেন বা আমরা যদি বলি যে আইনের যে বিভিন্ন দিক আছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আমরা কিন্তু আসলে সবাই যারা আসলে ইমিগ্রেশন নিয়ে এখনও অপেক্ষায় আছি তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যে আমরা এই মুহূর্তে কি করতে পারি, বা ইউএসসিআইএস যে নীতিমালা দিচ্ছে বা নতুন নতুন নিয়ম যারা জারি করছে সেই ক্ষেত্রে আসলে আমরা কোন ধরনের পরামর্শ পেলে বা কোন ধরনের সাজেশন পেলে আমরা আসলে খুব সহজে আমাদের ইমিগ্রেশন প্রবলেমগুলো সলভ করতে পারি, সেই জন্য আসলে আমরা এই প্রোগ্রামটা করি। এবং যথারীতি মঈন ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। মঈন ভাই, ম্যারেজ বেইজ আপনার ইমিগ্রেশন যেটা, সেটাও কি সেই প্রসেসিংটাও কি আসলে কি এখনই এরকম সব কিছু স্লো প্রসেসিং এর মধ্যে, সেটাও কি আসলে কি না এরকম? ম্যারেজ বেইজ কেস তো অনেকেই কিন্তু এখন চিন্তা করছে যে ফ্যামিলি চলবে, ম্যারেজ বেস পিটিশন চলবে, এটা কোনো সময় বন্ধ হবে না। কেন হবে না? এটা একটা সিটিজেনের অধিকার যে তার স্পাউসকে রাখার। কিছু কিছু ক্ষেত্র যেগুলা ক্লিয়ারলি সবাই জানি আমরা যে এন্ট্রি উইদাউট ইন্সপেকশন হলে তার করা যায় না, এটা সর্বজন স্বীকৃত একটা আইন এবং অনেক আগ থেকে চলে আসছে। কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে যদি সে বৈধ আমেরিকায় ঢুকে থাকে এবং স্ট্যাটাস কোনো ধরনের ভায়োলেট না করে থাকে এবং সে যদি আপনার এদের সঙ্গে ক্রাইমে জড়িত না থাকে, তারটা হওয়ার কথা। আমরা প্রচুর কেস করি। শর্ট টাইমে যদি বলেন কতদিন লাগে, আমরা এমন কেস করি যে ট্রাম্প প্রশাসনের সময়ে 2 মাস 18 দিনের মধ্যে গ্রিন কার্ড চলে আসছে ইন্টারভিউ দেওয়ার পরও। আবার কোনোটা 1 বছর সময় লাগে। কিন্তু এখন তারা কিন্তু তদন্ত করে 10টার মধ্যে 5টা কেস তারা তদন্ত করে তার ছবি নিয়ে যায় যারা এখানে থাকে কিনা। আসলে একটু টাফ হয়েছে, তারা মানে যে সঠিক ঘটনাগুলা কিন্তু কাজ হচ্ছে, কিন্তু যারা একটু প্রতারণা হচ্ছে হ্যাঁ। আবার অনেক ক্ষেত্রে যে ফ্যামিলি বেস যেগুলো আর কি, বাবা মা ভাই বোনের ক্ষেত্রে যে ইমিগ্রেশন ইয়েগুলা পেন্ডিংগুলো আছে সেইগুলো আসলে এই মুহূর্তে কোন ইয়ার ধরেন কেউ হয়তো বা আমাদের কাছে অনেকেই মানে প্রশ্ন করে যে 2014-তে বা 2012-তে বা 2016-তে তারা অ্যাপ্লাই করেছে, এই মুহূর্তে আসলে তাদের মানে কোন বছর চলছে? ধন্যবাদ। 4টা ক্যাটাগরিতে ফ্যামিলি বেসড, F1, F2, A, F2B, F3, F4, প্রত্যেক ক্যাটাগরি তার নিজস্ব গতিতে চলে। কিন্তু আমরা যে কথাগুলো বলছিলাম অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তারাও কিন্তু যদি এই দেশে অন্য কোনো ভিসা নন ইমিগ্রেন্ট ভিসা এসে থাকে এবং তাদের যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকে, তারাও কিন্তু এখানে ওইটার মধ্যেই পড়ছে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এবং করছি আমরা। যদি কারো আমার প্রশ্নটা ছিল, যদি কারো মা বাবা আমেরিকায় থাকে, কোনোভাবে আসতে পারে বৈধভাবে, এবং যদি তার ডুয়াল ইন্টেনশন না থাকে, আমরা কিন্তু তাকে এখানে থেকেই গ্রিন কার্ড দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি এবং এগুলো হচ্ছে, অন্য যে হচ্ছে না, এগুলো হচ্ছে। আসলে কোনো কিছু করার আগে একজন অ্যাটর্নির কাছে যাওয়া বা একজন দুইজনের ওপিনিয়ন নেওয়া, এটার বাইরে যদি কারোর অপশন, যদি ধরেন মনে করলো যে সে এমন একটা জায়গাতে আছে যে তার হয়তো ফিজিক্যালি আসা সম্ভব না বা ভার্বালি সে আপনাদের সঙ্গে কথা বলতে পারছে না, এরকমও তো আছে যে ইউএসসিআইএস তাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে যেহেতু ইনফরমেশনগুলো আমরা নিতে পারি, সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ইনফরমেশন ইজ দ্য কি। এখন বর্তমান ডিজিটালাইজড যে যুগে আপনি ইনফরমেশন যদি না জানেন, আপনারা কোনো কিছু করা সম্ভব না। এবং বেসিক ইনফরমেশনগুলো আসলে আপনারা অনেক সোশ্যাল মিডিয়া বলবো না, ওয়েবসাইটগুলো অথেন্টিক ওয়েবসাইট, যেমন ইউএস এমবাসির ওয়েবসাইটে গেলে আপনি অনেক তথ্য পাবেন। কিন্তু আরো প্রবলেম হচ্ছে ইউএস এমবাসির তথ্য আমরা যা পাইলাম তারা ব্যাখ্যা করে বলে দেওয়ার পরেও আমরা বলছি 2 দিনের ভিসা হচ্ছে। সো এটা কাকে আপনি দোষ দিবেন? বাংলাদেশের সচেতন লোকের অভাব নাই, কিন্তু এই ছোট একটা মিস্টেক কিভাবে হইলো, জনগণ একবারে বিস্ফোরণ তথ্যের যে আমরা 2 দিনের ভিসা হচ্ছে। এখন আমি নেগেটিভ বলাতে, আমি সঠিক তথ্য বলাতে অনেকে ভাবলেন আমরা নেগেটিভ বলছি না, আমরা সঠিক তথ্য দিচ্ছি। Being an attorney at law in this country for last 20 years and they admitted in the highest court in the United States, Supreme Court of the United States, বারের admitted attorney হিসেবে বলছে আমরা সঠিক তথ্য দিচ্ছি। এখন কেউ এটা বিরক্ত হোক, খারাপ ভাবুক, আমাদের করার কিছু না। আমরা
নিজস্ব দায়বদ্ধতা থেকে জনস্বার্থে এই কথাগুলো বলছি। দেশে প্রবাসে আপনারা যারা ইমিগ্রেন্ট ভিসা কথা বলছেন, টুডে অর টুমরো দে উইল বি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে তারা আসবে, তখন তারা বুঝবে যে ইনফরমেশন সঠিক না বেঠিক ছিল। সো এই ক্ষেত্রে যদি আপনি ইউএসসিআইএস এর কোনো তথ্য চান, uscis.gov এ গেলে এখন কিন্তু সবাই এগুলো জানে, একদম। হ্যাঁ, এবং অনেক মানে মানুষ কিন্তু আসলে মানে সচেতন হওয়া উচিত। অনেক সময় আমরা দেখছি, আমরা যেটুক জানি তারা আমাদেরকে বলে যে স্যার এটা এইভাবে হবে। আমরা আই অ্যাপ্রিশিয়েট তারা রিসার্চ করে আসছে। কিন্তু আপনারা তো এটাই অনুরোধ যে আপনারা প্রতিটা ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, আর কেউ জেলে গেলে এটার জন্য ওয়েবসাইট আছে, কেউ ইউএসসিআইএস এর ওয়েবসাইট আছে, এনবিসিতে ন্যাশনাল ভিসা সেন্টার কখন হবে এটা আপনারা জানেন। আর যদি আরও যদি না জানেন, আপনি যদি সঠিক তথ্য জানতে চান, ইউএস এমবেসি, যদি আপনি যেই দেশে থাকেন না কেন, এমবেসিতে কল দিলে তাদের ইনফরমেশন একটা হটলাইন আছে, তারাও কিন্তু নিজ ভাষা, ওই দেশের ভাষার লোক এখানে, যে দেশে থাকেন না কেন ওই দেশের ভাষায় তারা কিন্তু আপনাকে তথ্য দিতে পারে। আপনি যদি আমাদের সাধারণ দর্শকের জন্য ইবি3টা আরেকটু সহজ করে বলতেন। ধন্যবাদ রেজনা এলভিস। আমি হচ্ছে ইবি3 নিয়ে কথা বলার কারণে অনেকে শত্রু হয়ে যাচ্ছি। আমি চাই না কথা বলতে, কারণ অনেকে ভাবছে তাদের আমি তো ব্যবসার মধ্যে একটু সমস্যা হচ্ছে। ইবি3 অনেকে এই প্রশ্নটা করে, ভ্রান্ত ধারণার মধ্যে আছে এইখানে থাকে, তাদের কোনো স্ট্যাটাস নাই, হয়তো ট্যুরিস্ট ভিসা আসছে, স্টুডেন্ট ভিসা আসছে, তার কোনো কিছু ফাইল করা হয় নাই, সে বলছে যে স্যার আমি ইবি3 করেছি আমারটা হয়ে যাবে। যখনই সে একদিন যদি সে ওভারস্টে করলো, তার মানে ইউএসসিআইএস এর সার্ভিস থেকে এডুকেশন অফিসার, ইমিগ্রেশন আইএসও, ইমিগ্রেশন সার্ভিস অফিসার, তারটা কিন্তু এডুকেট করতে পারবে না, সে কিন্তু অবৈধই থেকে গেল। এটা মানুষে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রবলেমটা কিনতে তারা জানেও না। আবার অনেকে ইবি3 করছে, সে এমপ্লয়ার চিনে না, হয়তো সে একটা সাবওয়ে ম্যাকডোনাল্ডসে কাজ নিচ্ছে, রিমোট এরিয়াতে, দেখা যায় মন্টানা, তারপর মেইন, এইসব জায়গায় কাজ, দূরের শহর বলেন তাদের জায়গায়, এমপ্লয়ার তাকে চিনে না, সে এমপ্লয়ারকে চিনে না। ইটস কমপ্লিটলি ফ্রড। কেন ফ্রড বলবো? কারণ আপনারা অ্যাপ্লাই করেছিলেন এমপ্লয়ারের কাছে, তো এমপ্লয়ারের নাম না জানিয়ে আপনার এজেন্সি আপনাকে একটা লেবার সার্টিফিকেট ফাইল করলো। অনেকে এমনও বলে যে এখন তার লেবার সার্টিফিকেট ফাইল হয়ে গেছে। ইট মিনস নাথিং, এটা কলা পাতা। লেবার সার্টিফিকেট মিনস নাথিং, অ্যাপ্রুভ হলেও কিছু নাই। I-140 যখন আপনি ইমিগ্রেন্ট ভিসা পিটিশন অ্যাপ্রুভ হবে, তখন ইউ হ্যাভ সামথিং, কিন্তু আপনার তখন স্পন্সরটা করতে কিন্তু এমপ্লয়ার। এমপ্লয়ার বলতে যে মালিক, যে প্রতিষ্ঠান আপনাকে কাজ দিচ্ছে। আপনি যদি প্রতিষ্ঠানকে চিনেন না, কোনো যোগাযোগ নাই, এট সাম পয়েন্ট প্রতিষ্ঠান হয়তো চলে গেল, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, ইউ আর নোওয়্যার, আপনার কোনো জায়গা নাই। তখন এজেন্সি, আমি এজেন্সির কোনো দোষারোপ, তারা মানুষকে হেল্প করছে, কিন্তু কোনোভাবে এমপ্লয়ার কারো কাছ থেকে একটা পেনি নিতে পারবে না, নট এ সিঙ্গেল ডলার। এমপ্লয়ার যে নিয়ে থাকে, ইটস এ ক্রাইম। আবার হচ্ছে আপনি তো ব্যাখ্যা দিলেন যে এখানে থেকে আসলে যারা এটা করছে তারা কিন্তু স্ট্যাটাসের বাইরে চলে যাচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে মানে আপনি যদি ইবি3 করে ফেলে, ধরেন তারা ওটার বাইরে এসে ইবি3 করলো, তাহলে তাদের জন্য কেমন রিস্ক থাকছে? তা যদি কেউ আনডকুমেন্টেড থাকে এই দেশে, তাদের পুরাটাই রিস্ক। তারা ইবি3 করে বা কোনো ভিসাতেই তারা এখানে অ্যাডজাস্টমেন্ট করার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এডুকেশন অফিসারের ক্ষমতাই নেই, তখন এটা কোর্টের মাধ্যমে করতে হবে। কোর্ট এই ক্ষেত্রে যেহেতু ল নাই, কোর্টও ডিসিশন দেবে না। আমরা সাধারণ যা দেখছি যে আমাদের আশেপাশে কিন্তু এরকম ভুল করছে, কারণ তারা সব আমেরিকা আসতে চায়। এমনও কল আমরা পাই, রাত 3টার সময় সৌদি আরব থেকে কল দেয়, স্যার আমি আমেরিকা যেতে চাই, আমি একটা বিয়ে করব, আর সিটিজেন একটা খুঁজে দেন। এইরকম খুব হাস্যকর কল আমরা পাই। তারা মনে করে যে আমেরিকা কেউ কথা দিলে নিয়ে আসবে। এমনও ঘটনা আমি আপনার সাথে শেয়ার করছি না জানি না, গত কিছুদিন আগে এক ভদ্রলোক দেশ থেকে কল দিল, স্যার আমার 60 লাখ টাকা দিচ্ছে এক ভদ্র মহিলাকে, বয়স্ক মহিলা, সে তাকে বিয়ে করে আমেরিকা আনবে। সে বিয়ে করে, সে বিয়েও করছে, আসার পরে সে মহিলার খবর পাচ্ছে না, ছবি দেখায় বেড়াচ্ছে যে ওই মহিলাকে চিনো কিনা। এখন আমেরিকার 50টা স্টেট, যদি আপনার ওয়াইফকে কেউ চিনেও, কে বের করে দেবে বলেন? এবং এই ক্ষেত্রে খুব হাস্যকর, এটা হচ্ছে অজ্ঞতার জন্য। মানুষকে একটু স্মার্ট হতে হবে এবং তথ্য জানতে হবে, বুঝতে হবে এবং সচেতন হতে হবে। আর প্রতারণা থেকে বিরত থাকলে আপনি দেশেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারেন। জানি সবার জন্য সম্ভব না, ওই মেধাটা আসলে এই দিকে না লাগিয়ে যদি আসলে পজিটিভ ওয়েতে আসলে দেশে কিন্তু 50 লাখ টাকা কিন্তু খুব একটা কম টাকা না বাংলাদেশের জন্য। তো
50 লাখ দিয়ে অনেক কিছু দেশেই করতে পারেন, কেন আপনি রিস্ক নেওয়ার কথা? আর একটা প্রশ্ন আছে যে অনেকে কিন্তু এই যে B1 B2 তে এসে স্ট্যাটাস মেনটেন করার জন্য F1 এ চলে যায়, এবং সেইটা আসলে কতটুকু যৌক্তিক এই বর্তমান সিচুয়েশনের জন্য আসলে? ধন্যবাদ। B1 B2 তে সে যদি F1 যেতেই পারে, তার ইচ্ছা, মানে যেহেতু স্ট্যাটাসটা তার স্ট্যাটাস ধরে রাখেন যেতেই পারে, সে যদি কোয়ালিফাই করে, স্টুডেন্ট হয়, কেউ ল্যাঙ্গুয়েজ কোর্সে যায়, যেতেই পারে, যেতে বাধা নাই। কিন্তু তার পরবর্তী স্টেপটা কি জানতে হবে, তার ফিউচার প্ল্যানটা কি এবং স্টেপটা কি, সে কি ফিউচারে পার্সু করবে তার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি হলে আপনার এটা কাজে লাগবে। যদি স্টুডেন্ট ভিসা যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে যান, এটা খুব একটা কাজে লাগবে। আপনি যদি টিকে রাখলেন, কেউ হয়তো পরবর্তীতে বিয়ে করে, কেউ হয়তো হ্যাঁ, দিস ইজ এ গুড কোয়েশ্চন ফর EB3, যদি প্রপার এমপ্লয়ি থাকে, এমপ্লয়ার যদি প্রপার থাকে এবং সে যদি স্ট্যাটাসটা ধরে রাখে, দেন ইজ গুড ফর হিম। মানে F1 এর থেকে যদি স্ট্যাটাস ধরে রাখে, ওদিকে EB3 EB3 যদি কারেন্ট হয় এবং সে যদি প্রপার এমপ্লয়ার হয়ে থাকে, then he is a good chance. Good মানে তার জন্য আসলে একটা পজিটিভ দিক। হ্যাঁ, আবার অনেকে দেখেন, আমি একটু কেন আসলে এটা নিয়ে কথা বলছি, কারণ অনেকেই কিন্তু এখন ভয় পাচ্ছে যে আমি তো আসলে, আপনি যেটা বলছিলেন যে 6 মাসের ভিতরে যদি সে তার স্ট্যাটাসটা চেঞ্জ না করে প্রপার ওয়েতে, তাহলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। এখন কেউ যদি 6 মাস পরে F1 এ চিন্তা করে, ওকে ফাইন, এখন আমার আর কোনো ওয়ে নাই, দেন আমি নেবে না, 6 মাস পর তাকে F1 নিতে পারবে না, যেহেতু তার স্ট্যাটাসটা এখানে হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাকে নেবে না, তখন তারা সার্ভিস তাকে দেবে না। এটা আসলে মানে কোনোভাবেই দিবে না, সম্ভব না। আচ্ছা, স্ট্যাটাস এক্সপায়ার একবার হয়ে গেলে শেয়ার স্ট্যাটাস আসা খুব কঠিন। আবার F1 এ ধরেন ওই যা বললাম যে B1 B2 তে এসে F1 এ চলে গেল, এবং সে এখন চিন্তা করছে যে আমি EB2 NIW করব, সেক্ষেত্রেও সম্ভব? যদি তার স্ট্যাটাস থাকে, EB2 NIW যখন ইচ্ছা করতে পারবে। স্ট্যাটাস না থাকলে প্রবলেম, যদি স্ট্যাটাসে না থাকে, দেন হি ক্যানট ফাইল এনিথিং, কোনো কিছুতে গ্রিন কার্ডের সম্ভাবনা কম। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। বর্তমান সময়ে তো আরও সম্ভাবনা কম। বর্তমান সময়ে কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সব কিছুর ফাইনাল গোল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, গ্রিন কার্ড পাওয়া। তো যদি স্ট্যাটাস যদি না থাকে, সে গ্রিন কার্ড সে পাবে না। আর এই বৈধতা থাকার জন্য ধরেন F1 এ গেল, এবং F1 আপনি বলছেন যে তার জন্য যদি স্ট্যাটাস ঠিক থাকে, তাহলে সে EB3 তে যেতে পারবে, যদি তার আপনার কোনো স্পন্সর থাকে। এটার আর কোনো অল্টারনেটিভ কোনো স্ট্যাটাস যদি থাকে, সে বিয়ে করলেও পারবে, সে এমপ্লয়মেন্ট বেসডও পারবে, সে যে কোনো যদি কারেন্ট ইয়েতে থাকে, সে ডেফিনেটলি অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবে, বাধা নেই। আর সার্ভিস যদি সিকিউর থাকে, সেক্ষেত্রে সে কি করবে? সার্ভিস যদি অ্যাক্টিভ থাকে, লেখাপড়া করতে হবে তাকে। সেটার প্রসেসটা আসলে কি? সার্ভিস অ্যাক্টে লেখাপড়া করে, যারা ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে আসছেন বা যারা মাস্টার্স ডিগ্রি আছে এখানে লেখাপড়া করছেন, PhD পার্সু করছেন, আমরা কিন্তু EB2 NIW খুব ভালোভাবে দক্ষতার সাথে করি। অনেকেই যেটা এখন আমরা আগে আপনাকে বলছি, আমি শুধু প্রবলেম ডিনাই কেসগুলো আমার কাছে সব নষ্ট করে আমার কাছে আসে, যে স্যার একটু কম টাকায় করে দেন। আর নষ্ট একটা ভাঙ্গা হাত ঠিক করা কিন্তু কঠিন। একটা ভাঙ্গা হাত দিয়ে একবার অপারেশন, কয়বার অপারেশন করবেন। কিন্তু অনেকে বলে কি, বিদেশিরা কাজ করে যতবার ইচ্ছা ফাইল করে তারা ফ্রি। তাই আমি বলি, যতবার ইচ্ছা যদি একই জিনিস ফাইল করে আপনার লাভ কি? আপনি তো একই জিনিস বারবার দিচ্ছেন। বেটার আপনি প্রপারলি করেন,
একবারেই হবে আপনারটা, আর না হলে তো কখনোই হবে না। আপনি যদি প্রথমবার কোয়ালিফাই না করেন কখনো হওয়ার সম্ভব, আপনি নতুন কিছু ইনফরমেশন দিতে পারছেন না। আপনাদের থিসিস বলেন, রিকমেন্ডেশন সব তো একসাথে দেবেন। আপনি যদি মনে করেন যে 2 মাস পরে আবার দেবো, ফাইল করার পরে, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। হ্যাঁ, এই ভুলটা কিন্তু অনেকেই করছে, অনেকে করে। এবং কিছু ল ফার্ম বা এজেন্সি দিয়ে মানুষ বেশি, এজেন্সির গলা কি আমি যতবার বলেন ততবার ফাইল করব, যতবার ফাইল করব কেন? আমি তো একবার ফাইলে একবারে হওয়ার কথা, আমি তো কোয়ালিফাই একবার, নাহলে তো কখনোই হবে না। আপিল করে এগুলো খুব, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কাগজগুলো তারা অনেক সময় বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা করানোর জন্য আপনাকে ভালোভাবে কাজ করতে হয়, এবং আমাদের যে ডেডিকেটেড টিম এই কাজগুলো করে থাকে। আমরা এমন না যে আমরা শুধু আপনি ডকুমেন্ট দিলেন আর সাবমিট করে দিলাম, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু রিপ্রেজেন্ট পিপল। আর আরেকটা বর্তমান সময় একটা জিনিস হচ্ছে, আপনার এজেন্সির যারা কাজ করেন করতে বাধা নাই, দেখেন ওয়ার্ক, বাট এই জন্য আইনে যেটা আছে তারা করতে পারে না, আইনটা তাকে ধরতো। কিন্তু আপনি যদি রিপ্রেজেন্টেশন লাগে, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যাটর্নি এট ল টু রিপ্রেজেন্ট ইউ ওয়েদার বিফোর দ্য কোর্ট অর ইউএসসিআইএস। আমরা ট্রান্সলেশন হিসেবে যাওয়া কিন্তু রিপ্রেজেন্টেশন না। বর্তমানে দেখছি অনেকে যে কাজগুলো করে, আমি তাদেরকে দোষারোপ করি, তারা জীবিকা নির্বাহ করছে, ইন্টারপ্রিটার হিসেবে বিভিন্ন জায়গায় যায়, তাদেরকে দে শো দেম সেলফ এজ অ্যান অ্যাটর্নি, মনে করে যে আমি ইন্টারভিউ চলে গেছি। কিন্তু ইন্টারপ্রিটার হিসেবে যা আপনি যখনই যেতে পারবেন, ইন্টারপ্রিটার যদি অ্যালাউ করে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি অ্যাটর্নি হয়ে গেছেন, ইউ হ্যাভ টু ফাইল G28, তখন কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন। যেহেতু আপনি যদি শুধু ইন্টারপ্রিটার হিসেবে যান, অফিসার যা প্রশ্ন করে তা উত্তর দিতে হবে। ইউ ক্যান নট সে এক্সট্রা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড এক্সট্রা বলতে পারবেন। অ্যাটর্নি হিসেবে আর্গুও করা যায়, অ্যাটর্নি হিসেবে যোগাযোগ করা যায়, বাট সেখানে হচ্ছে জাস্ট ট্রান্সলেট, অ্যাজ আ ট্রান্সলেটর ট্রান্সলেট কোনো কথা বলতে পারবেন না, শুধু ইয়েস নো ভেরি গুড দ্যাটস ইট। মিডল ইস্ট থেকে কিন্তু অনেক প্রবাসী বাঙালিরা কিন্তু ইউএসএ আসছে, এবং তারা কি করে, এই যে আপনি বলছিলেন যে এজেন্সির মাধ্যমে কিন্তু E2 করছে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে তারা, তাদের টাকা নষ্ট হচ্ছে। তাদের জন্য যদি একটু অ্যাওয়ারনেসের জন্য যদি। ধন্যবাদ, আপনার সাথে কথা বললে জিনিসটা ভালো, আপনি সব কিছু জানেন, জিনিসটা আসলে প্রশ্নটাও খুব সঠিক হয়। এই E2 কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা, এটা আপনার কখনো ইমিগ্রেন্ট ভিসা হবে না এই স্বল্প পরিমাণ ইনভেস্টমেন্টের মাধ্যমে। এটা আপনি আমেরিকায় থাকতে পারবেন, যে প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন, যে প্রতিষ্ঠান আপনি ক্রয় করেছেন, বা যে প্রতিষ্ঠানে আপনি মালিকানা নিয়েছেন, ওই প্রতিষ্ঠানে আপনাকে কাজ করতে হবে। এবং এই প্রতিষ্ঠান জীবিত থাকলে আপনি জীবিত, প্রতিষ্ঠান যদি কোনো কারণে ফেল করে আফটার 2 ইয়ার্স, তখন কিন্তু আপনি আর সব কিছু আপনার বাতিল হয়ে যাবে, ওয়ার্ক পারমিট থাকবে না, কিছুই থাকবে না। তো এই ক্ষেত্রে অনেকে প্রতারিত হয়, এই কারণে তারা মানে কি বলে শেল কোম্পানি কিনে, যে কোম্পানিগুলোর মধ্যে কোনো ভ্যালু নাই, মানে কিছুই নাই। হয়তো কোম্পানি, হয়তো একটা স্টোরের মূল্য আছে, আপনি নিলে হয়তো 20-25 আপনাকে একটু ইন্টারাপ্ট করি, অনেক এরকম আমাদের কাছে এরকম ফোনও আসছে যে তার আপনার যে লেটারটা আছে সেখানে সে দিয়েছে যে বাংলাদেশি টাকা প্রায় 1.5 কোটি টাকা সে ইনভেস্ট করবে, এবং সে বলছে যে আমার কাছে আসলে 20 লাখ টাকাও নাই। এই যে প্রতারণার শিকার হচ্ছে E2, আমি এটাই বলছি, অনেকে করে কি না বুঝে না শুনে। এই দেশে কোনো একটা ধরেন ছোট প্রতিষ্ঠান, আইসক্রিম কোম্পানি হতে পারে, ছোট সাবওয়ে হতে, তারা কি ক্রয় করে, যেগুলো রুগ্ন শিল্প বাংলাদেশে বলে, এটা কোনো ফিউচার নাই। সে আসার পরে দেখে কি এটাকে নিজেই চলতে পারতেছে না, প্রতিষ্ঠান যাতে কি হবে, তার কাছে কেউ হয়তো বিক্রি করে দিল কম বেশি মূল্যে, সে তো ভাবছে আমার গ্রিন কার্ড হবে, কিন্তু গ্রিন কার্ড কখনো হয় না। এবং আসার পরে আপনি কিন্তু পাবলিক চার্জ হতে পারবেন না। You cannot get Medicaid, you cannot get public assistance, you will be public charge. তখন আপনার ফিউচারটা কিন্তু অন্ধকার। অন্ধকার বলতে আপনি যতই ভালোভাবে দেশে কথা বলে আসেন না কেন, আমেরিকায় চলে আসছি, ইন ফিউচার অনেক কিন্তু লক্ষ লক্ষ লোক আছে যারা আমরা মনে করি আমেরিকার নাগরিক, তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। আই ফিল ভেরি ব্যাড ফর দেম, আমি তাদের জন্য দোয়া করি, তাদেরকে মানসিক শান্তি দেয়। অনেক লোক খুব কষ্টে আছে, আমি জিনিসটা ফিল করি। আর আমরা তাদেরকে মনে করি তারা নাগরিক, তারা আসলে এখন তারা কোনো ধরনের বেনিফিট তো আসলে তারা পাবে না। 20-25 বছর এই দেশে থাকে, যদি তাদের কোনো ধরনের বেনিফিট না থাকে, তাদের যদি কোনো ধরনের বৈধ কাগজ না থাকে, কি রকম ফিল। আমি তাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক পথে নিয়ে, এবং তাদেরকে আল্লাহ যেন শান্তি দেয়। এবং তাদেরকে আসলে আমি আপনার মাধ্যমে তাদের জন্য আমি খুব দুঃখ ফিল করি, তারা কিন্তু কোনো বেনিফিট হবে। একটা অংশ আছে 5-10% পিপল ফ্রম দ্য ওয়ার্ল্ড ইন ডাইভার্সিটি এরিয়াতে, যাদের কোনো বেনিফিট তারা পায় না। আপনারা দেখেন যে রাস্তায় যে অনেকে ফুড যে সাপ্লাই যায়, ফুড যে নিচ্ছে, সবাই কিন্তু প্রতারক না। কিছু লোক আছে রিয়েলি নিডি পিপল, তাদের কোনো সরকারি বেনিফিট পায় না। কিছু লোক আছে অভ্যাসগত প্রতারক,
E2 যে ব্যাপারটা, তারা যখন এখানে এসে E2টা অ্যাপ্লাই করলো, তাদের স্ট্যাটাস যদি মানে ধরেন একসেপ্ট যদি না হয়, সেক্ষেত্রে কি তাদেরকে দেশে চলে যেতে হবে? কারণ তারা হয়তো বা দুবাই বা সৌদি বা এই ধরনের ধন্যবাদ। ইটু কিন্তু দুইভাবে হতে পারে, একটা হচ্ছে এখানে আসার পরে হতে পারে, আর একটা হতে পারে দেশে থেকে হতে পারে, যেই দেশে থাকুক সেই দেশ থেকে হতে পারে। এখানে থেকে যদি এখানে থেকে হতে পারে, দেশ থেকে হতে পারে। এইখানে থেকে যদি তারা করে স্ট্যাটাস থাকা অবস্থায় তাদের কিন্তু এই গ্রেস পিরিয়ড তারা পায়। অ্যাপ্রুভ না হলে, ডিনাই হলে দে হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। অ্যাপ্রুভ হলে সেখানে থাকতে পারবে, কিন্তু অ্যাগেইন অ্যাপ্রুভ হবে ফর 2 ইয়ার্স। এভরি 2 ইয়ার্স রিনিউ করতে হয়, এভরি 2 ইয়ার্স রিনিউ করতে হয়। রিনিউ করতে না পারলে সে অবৈধ হয়ে যাবে। আরেকটু কানেক্টিং আরেকটা প্রশ্ন করি, ধরেন ডিনাইল হইলো, তারটা অ্যাপ্রুভ হলো না, এবং তারপরে সে আপনার যদি 6 মাস পার হওয়ার পরে সে এখন হয়তো বা 1 ইয়ার হয়ে গেছে, সে অ্যাসাইলাম করবে, সেক্ষেত্রেও কি এটা আপনার অবৈধতার মধ্যেই কি পড়ে? ধন্যবাদ এলভিস, আপনি কিন্তু মানে অ্যাটর্নিদের ভাত মেরে দিচ্ছেন। কারণ এই প্রশ্নের জন্য বিভিন্ন ল অফিসে ক্লায়েন্টরা যায়, অ্যাটলিস্ট মিনিমাম $100 কনসালটেশন চার্জ করে। ইটস গুড। সো আমি জনস্বার্থে কথাগুলো বলছি যে যদি এরকম কারো হয় যে E2 অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই পরে ডিনাই হয়েছে, অনেকে যায় না। মনে করি এই দেশে এমন একটা দেশ, এই দেশ কেউকে ফেরত দেয় না, মানে যাইতে ওয়ান ওয়ে। আমি সবসময় দিস ইজ দ্য কান্ট্রি ওয়ান ওয়ে স্ট্রিট। ঘাড় ধাক্কা দিয়ে না বের করলে কেউ দেশ থেকে যেতে চায় না। যতই ভালো দেশ বিশ্বের, আমি বিভিন্ন দেশ ঘুরেছি, বিভিন্ন মহাদেশ, কিন্তু আমেরিকার মতো ডাইভার্সিফাইড এবং আমেরিকার মতো মাল্টি কালচারাল, এবং যেই দেশে আসে না কেন সে আমেরিকার নিজের মনে করে। যেই দেশ থেকে এসেছে সেই দেশটা তার নিজের না। জন্ম, কর্ম, আস্থা, সার, বংশ কেউ না নিজের না, কিন্তু এই দেশে আসার পর মনে করে আমি আমেরিকান। সে কাগজ থাক না, সে ট্রাম্পকে গালি দিবে, সে বাইডেনকে গালি দিবে, সে দেশ সরকার নামাবে, অথচ তার ভোট নাই। এখন যে প্রবলেমটা আসছে, যদি কেউ অবৈধ অবস্থায় অ্যাসাইলাম ফাইল করে, যে আনডকুমেন্টেড থাকার কারণে he or she can be arrested even at the court। যখন আপনি দেখেন কোর্টে সবাই অ্যারেস্ট হচ্ছে কেন? জিলেনি হলে আন্দোলন হচ্ছে নিউ জার্সিতে, আমাদের ফেডারেল প্লাজা আমরা আন্দোলন করে 14th ফ্লোরে ইনহিউম্যান যে কন্ডিশন আমরা আন্দোলন করি। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে নিন্দা জানাই সবসময়। আমরা চাই যে আমেরিকার যে ভাবমূর্তি আগের মতো থাকুক। হ্যাঁ, আপনি অ্যারেস্ট করতে পারেন, কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ, তাদেরও যে জেলখানায় যারা থাকে কয়েদি, তাদের একটা অধিকার আছে। আমরা ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে এগুলোর জন্য কথা বলি। সো এই ক্ষেত্রে এই যে তারা যে থেকে গেল প্রতারণা করে, তারা অ্যাসাইলাম করতে হয় বাধ্য হয়ে, কিন্তু তাদের অ্যারেস্ট হয় কখন? দেখেন যে আপনি ইন্টারভিউতে গেলে অ্যারেস্ট হয় কেন? কারণ তা ওই যে ফাইল করার আগে আনডকুমেন্টেড ছিল কিছুদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে। আমরা শুনছিলাম আসলে আমাদের সবার মনের মধ্যে কিন্তু এক ধরনের ভয় ভীতি কাজ করে যে I-485 এর যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আসছে, এবং আমরা কিন্তু না বুঝে না জেনেই আসলে অনেক সময় অনেক প্রতারণার ফাঁদে পা দিচ্ছি। সেটাতে আসলে আমরা যেন না পড়ি, সেই সচেতনতামূলকের অনুষ্ঠানের জন্য কিন্তু আমাদের এই প্রয়াস, এবং আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন ইস্যু নিয়ে এবং একেবারে কারেন্ট যে বিষয় আছে সেটা নিয়ে আপনাদেরকে জানানো, এবং এই তথ্যের মাধ্যমে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটাই থাকে আমাদের প্রয়াস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি,
আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।